স্বামী মারা যাওয়ায় উপায় না পেয়ে 4 বছরের ছোট মেয়েটাকে নিয়ে যেদিন ছোট বোনের বাসায় উঠেছিলাম সেদিন না বুঝতে পারলেও আন্দাজ করতে পেরেছিলাম আমার এই আগমনে আমার ছোট বোন ও তার স্বামী একদমই খুশি হয়নি। কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, না ছিল বাবা মা, না ছিল বড় কোনো ভাই, দুই কুলে থাকার জন্য শুধুমাত্র ছোট বোনটাই ছিল। তাই বাধ্য হয়ে তার বাড়িতেই এসে ঠাঁই নিতে হলো আমার। ছোট বোনটার বাসায় এসেছি প্রায় 1 সপ্তাহ খানেক হবে। খেয়াল করে দেখলাম বোনটা আমার আর আগের মতো আপু আপু বলে ডাকে না, আমার সাথে আগের মতো নরম সুরে কথা বলে না। বাড়ির কাজগুলো থেকেও সে নিজেকে সরিয়ে নিয়েছে। বুঝতে পারলাম সে আমার আপন বোন হলেও আমার এভাবে আসাতে সে মোটেও খুশি নয়। কিন্তু সবকিছু বুঝতে পারলেও আমার কিছু করার নাই। চুপচাপ ঘরের কাজ সমস্ত কিছু করে নিলাম। মেয়েটাকে নিয়ে বাড়ির একটা কোণে পড়ে থাকতাম, কারণ আমার যে আর যাওয়ার জায়গা নেই। এই ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে কোথায় যাব আমি? তাই মুখ বুজে বোনের বাড়িতেই পড়ে রইলাম। একদিন রাতে থালা বাসন ধুয়ে রুমে আসার সময় বোনের রুম থেকে কিছু কথা আমার কানে এসে লাগলো। বুঝতে পারলাম তারা আমাকে নিয়েই কথা বলছে। শোনাটা ঠিক হবে না, তাও অবাধ্য মন তো আর মন মানে না। তাই দরজার কাছে দাঁড়িয়ে শুনতে লাগলাম তাদের কথা। আমার বোনের স্বামী বলে উঠলো, নীলা, তোমার বোন এই বাড়ি থেকে কবে যাবে বলো তো? কতদিন হলো এ বাড়িতে এসেছে, এখনো এখানেই পড়ে আছে। তোমার বোনের জন্য এখন এ বাড়িতে থাকতেও আমার অস্বস্তি হয়। আর তোমার বোন আমাদের বাড়িতে আছে, যার কারণে আমার বোন আর তার স্বামী এখন আর বেড়াতেও আসতে পারে না। আমার বোনের শ্বশুর বাড়ির লোকেরা যদি একথা জানে তাহলে তারা কি মনে করবে একবার ভেবে দেখেছো? তখন আমার বোন বলে উঠলো, আহ তুমি একটু আস্তে কথা বলো তো, আপু শুনতে পাবে। আর আমারও কি এসব ভালো লাগছে বলো? কোথাও বের হলে কিছু করলে তাকে কৈফিয়ত দিতে হয়, তার উপর আমার সব জিনিস জামা কাপড় তাকে ব্যবহার করার জন্য দিতে হয়। তারপর আমার বোনের স্বামী আবারও বলে উঠলো, যত সব উটকো ঝামেলা, স্বামী মরছে তাই বলে কি বোনের বাড়িতে এসে উঠবে? শ্বশুর বাড়ির কারো গলায় যে ঝুলতে পারেনি, আমাদের আশেপাশের মানুষ জানলে সিসি করবে। তুমি তোমার বোনকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের ব্যবস্থা করতে বলো। এরপর আমার বোন আবারও বলে উঠলো, আরে এভাবে ধুম করে কি মুখের উপর চলে যেতে বলা যায় নাকি? কেউ জানলে তো আমাদেরই দোষ দিবে। না পারছে গিলতে, না পারতেছি সইতে, ধুর যত সব ঝামেলা আমার ঘাড়ে এসেই ঝুলে। তারপর আর কিছুই শুনতে পেলাম না। হয়তো দুজন ঘুমিয়ে পড়েছে। খেয়াল করে দেখলাম চোখ থেকে আমার পানি পড়তেছে। চোখের পানি কিছুটা মুছে হাসি মুখ বজায় রেখে রুমে ফিরে এলাম। দরজা ঠেলে ভেতরে এসে দেখি আমার 4 বছরের ছোট্ট মেয়েটা বিছানায় বসে খেলছে। আমাকে দেখেই সে প্রশ্ন করলো, আম্মু আমরা কখন বাসায় যাব? আব্বু কখন আমাদের নিতে আসবে? খালামনির বাসায় আমার আর ভালো লাগছে না। মেয়ের কথা শুনে প্রাণপণ চেষ্টা করেছে নিজের চোখের পানি আটকানোর। মেয়ের কাছে এসে তাকে নিজের সাথে জড়িয়ে কাপা কাপা গলায় তাকে মিথ্যা আশ্বাস দিতে লাগলাম। মেয়েকে বললাম, আসবে সোনা আসবে, তোমার আব্বু কিছুদিন পরেই আসবে, তুমি এখন লক্ষ্মী মামনির মতো ঘুমিয়ে যাও। মেয়েটা আমার এক বুক আশা নিয়ে চুপচাপ শুয়ে পড়লো। আমি ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে থাকলাম। তবে আমার চোখের পানি এখনো পড়তেছে। আমার স্বামী রাতুল 1 মাস আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। রাতুলের আপন বলতে তার মা, বড় ভাই আর একটা বোন ছিল। আমার আর রাতুলের বিয়ের কয়েক মাস পর আমার শাশুড়ি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। তবে আমার মেয়ে আর স্বামীকে নিয়ে বেশ চলছিল আমাদের জীবন। মোটামুটি সচ্ছল ছিলাম। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমাদের আত্মীয় স্বজনের অভাব ছিল না। কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর আর কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি, এমনকি তার ভাই আর বোনও না। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি তারা শুধুমাত্র নামেই আত্মীয় ছিল। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন সপ্তাহে 2-3 বার আমার ছোট বোনটা আমাকে ফোন করত। তাদের বাসায় বেড়াতে আসলে আমাদের আপ্যায়ন করত অনেক, কোনো কিছুতে কমতি ছিল না। কিন্তু এখন হায়রে আফসোস। হঠাৎ করেই আজকে দুপুরে গোসল করে বের হতে না হতে শুনতে পেলাম আমার ছোট বোনটা জোরে কাউকে ধমকাচ্ছে। আমি রুম থেকে দ্রুত বের হয়ে দেখলাম আমার ছোট বোন আমার ছোট মেয়েটাকে ধমকাচ্ছে। আমার ছোট বোন আমার ছোট্ট মাসুম মেয়েটাকে জোরে জোরে বলতে লাগলো, এই তুই ফ্রিজ থেকে কাকে জিজ্ঞাসা করে কেক নিয়েছিস? এটা আমার স্বামী এনে রেখেছে খাবে বলে, আর তুই কিনা এটা খেয়ে নিচ্ছিস? আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু আরেকদিন যদি দেখি জিজ্ঞাসা না করে কোনো খাবার খেয়েছিস তাহলে তোর পিঠের চামড়া তুলে ফেলবো আমি, যত সব ঝামেলা কোথাকার। এই বলে আমার বাচ্চাটার হাত থেকে কেকের পিসটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিল আমার ছোট বোনটা। আমি সামনে এগিয়ে গেলাম না, ঠাই দরজার সামনে দাঁড়িয়ে রইলাম এক পলকে। নীলা চাইলেই কিন্তু সেদিন আমার মেয়েটার হাতে কেকটা দিতে পারতো। এখন প্রায় বিকেল 3:30। আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। আর যাই হোক, যে বাড়িতে আমার এই ছোট্ট সামান্য মেয়েটাকে কেক খাওয়ার জন্য এত কথা শুনতে হয় সে বাড়িতে আমি আর থাকবো না। দরকার পড়লে মানুষের বাড়িতে কাজ করে রোজগার করে খাবো, তাও অন্যর উপর আর নির্ভরশীল থাকবো না। আচ্ছা টাকাই কি সব? টাকা ছাড়া কি কারোর সাথে সম্পর্ক রাখা যায় না? পরক্ষণেই নিজের মনকে বললাম, হ্যাঁ দুনিয়াতে এখন টাকাই সব। টাকা ছাড়া যে মানুষের কোনো মূল্য নেই, আমার স্বামীর মৃত্যু সেটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমার ছোট বোন আর তার স্বামী চাইলেই কিন্তু আমাদের সাহায্য করতে পারতো, তাদের সে সামর্থ্য আছে, কিন্তু তারা তা করলো না। ওর স্বামীর কথা না হয় বাদই দিলাম,
কিন্তু আমার ছোট বোন, সেটা তো আমার আপন মায়ের পেটের বোন। ও এই দুঃসময়ে আমার সাথে এমনটা করতে পারলো? সে কিন্তু চাইলেই তার স্বামীকে বুঝিয়ে আমাদের তার বাসায় রাখতে পারতো, কিন্তু সে উল্টো আমার বাচ্চাটার সাথে খারাপ ব্যবহার করেছে। মনের অজান্তেই 2 ফোঁটা চোখের পানি বেয়ে পড়লো। মনে মনে ভাবলাম, ঠিক আছে, তোমরা তোমাদের টাকা নিয়ে থাকো, একদিন আল্লাহ তাআলা আমাদেরও সুখ দিবে। এই নিয়ে ছোট মেয়েটাকে জীবন যুদ্ধে নেমে পড়লাম। আর এই স্টোরিটা নাম না বলা একটা আপুর।